একটা মৃত মা তার মেয়েকে রাতের অন্ধকারে ডাকছিল, মিম, এই মিম, দরজাটা খোল মা। কিন্তু মিম জানতো তার মা বহু বছর আগেই মারা গেছেন। প্রথম রাতে সে সেই ডাককে মনের ভুল ভেবেছিল। দ্বিতীয় রাতে আবার ডাক এলো। তৃতীয় রাতে জানালার ওপাশে দেখা গেল একটি অস্বাভাবিক ছায়া। কিন্তু ষষ্ঠ রাতে যে কথাটা সে শুনেছিল, সে তার জীবনের সব যুক্তি, সব বিশ্বাসকে ভেঙে দিয়েছিল। মা রে, আমাকে বাঁচা, ওরা আমাকে মেরে ফেলছে, দরজাটা খোল মা। আর মিম যখন দরজাটা খুলেছিল, বাইরে তার মা ছিল না, ছিল এমন এক সত্তা যে বহু বছর ধরে শুধু একজনের অপেক্ষায় ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, সেই সত্তার আসল পাওনা তখনও বাকি ছিল। আজকে যে ঘটনাটি আপনাদের মধ্যে শেয়ার করব, তা কোনো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। ঘটনাটি আমি যার কাছ থেকে শুনেছি তিনি হলেন আমাদের মোকলেস ভাই। পেশায় তিনি ছিলেন একজন আমিন। সরকারি বেসরকারিভাবে নানা প্রজেক্টে জমি জমা মাপঝোঁক করাই হলো তার কাজ। একদিন তার সাথে আমার দেখা হলো। তখন কোনো এক প্রসঙ্গে তিনি জানতে পারেন আমি ভূত প্রেত এবং অস্বাভাবিক ঘটনা নিয়ে কাজ করি। আমি সাধারণত কারোর সঙ্গে দেখা হলেই ঘটা করে এসব কথা বলি না। সাধারণত কোনো কারণ ছাড়া এসব কথা বলার কোনো কারণই হয় না। মুকলেস ভাই হাতে থাকা টিনের গ্লাসের চায়ে এক ফু দিলেন। তারপর আমাকে একটা ছবি দেখালেন। পুরনো একতলা একটি বাড়ির ছবি। বাড়িটার দেওয়াল শ্যাওলা আর কালো দাগে ভরে আছে। সামনে বিশাল আগাছার জঙ্গল। বাড়িটাকে দেখলেই মনে হচ্ছিল বহু বছর ধরে সেখানে মানুষের পায়ের শব্দ পড়েনি। মুকলেস ভাই বললেন, সিফাত ভাই, এই কাজটা করতে গিয়ে আমি যে কি ফাঁসান যে ফেসেছি তা আমি বলে বোঝাতে পারবো না। এটা এখনো নিজের মধ্যেই রেখে দিয়েছি। কিন্তু আমি জানি আপনি এইসব ভূত প্রেত এবং এইসব বিষয় নিয়ে কাজ করেন, তাই আজ আমি আপনার কাছে এই ব্যাপারটা বলছি। ঘটনাটা আমি মুকলেস ভাইয়ের ভাষাতেই বলছি। আমার ইচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছেন মুকলেস ভাই, সিফাত ভাই, আমাদের এই কাজটা এভাবে করা ঠিক হয়নি। ম্যাপ নিয়ে এই কারবার, পেশার জায়গায় এখানে খুব অস্বাভাবিক কিছুই কম দেখা যায়। কিন্তু গত মাসের সেই অ্যাসাইনমেন্টটা ছিল অন্যরকম। কে হায়ার করেছিলেন? একজন ভদ্র মহিলা, নাম মিম আপা। ওনার বাবার রেখে যাওয়া গ্রামের বাড়িটা তিনি বিক্রি করবেন। তাই বাউন্ডারি আর জমির দাগ নম্বর কনফার্ম করার জন্যই আমাকে তিনি ডেকেছিলেন। এটা নোয়াখালীর একটি জায়গা। সেই বাড়িতে যেতে অনেকটা পথ যাওয়া লাগে। আমরা যখন ওই বাড়ির গেটের সামনে পৌঁছালাম, তখন দুপুর গড়িয়ে বিকেল। বাড়িটা দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁচ করে উঠল। কেমন যেন একটা থমথমে ভাব। মিম আপা গেটের তালা খোলার সময় দেখলাম ওনার হাত কাঁপছে। তিনি বারবার ওড়না দিয়ে মুখ মুছছিলেন। যদিও তখন শীতকাল ছিল। মিম আপার সাথে তার 10 বছরের মেয়ে রিমু ছিল। বাচ্চাটা বেশ চুপচাপ। আমি আমার কাজ শুরু করলাম, কিন্তু কাজে মন দিতে পারলাম না। বাড়ির পেছনে বিশাল বড় একটা বাঁশঝাড় ছিল। বাতাসের শব্দে সেখানে কেমন যেন একটা খসখসের শব্দ, এরকম টাইপের একটি শব্দ আসছিল। মনে হচ্ছিল কেউ যেন দাঁতে দাঁত ঘষছে। পরের দিন কাজের ফাঁকে আমি গ্রামের এলাকার ইমাম মাওলানা হাফিজ সাহেবের সাথে কথা বললাম। তিনি বেশ বয়স্ক মানুষ, চোখে মোটা চশমা, মুখে কেমন যেন একটা গাম্ভীর্য। আমি ওনার কাছে মিম আপার
বাড়ি বিক্রির ব্যাপারে কথা বলতেই তিনি দীর্ঘ একটি শ্বাস ফেললেন। তারপর বললেন, অবশেষে ফিরল, কিন্তু বাড়ি বিক্রি করলেই কি মুক্তি মিলবে? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আমার চোখ আর আগ্রহ দেখে সেই বয়স্ক হুজুর আমাকে একটা ঘটনা শোনালেন, যে গল্পটা কোনো শক্তপোক্ত মানুষ শুনলেও হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো। তিনি বললেন, এটা কোনো সাধারণ জমি জমার কাজ না, এর শেকড় অনেক গভীর। ঘটনাটা প্রায় 20 বছরের পুরনো। মিমাপা তখন অনেক ছোট। তার মা মারা গেছেন বছর 4.5 হলো। মিমাপা বাবার সাথেই থাকতেন ওই বাড়িতে। গ্রামের কুসংস্কার, ভূত প্রেত এগুলোতে তিনি তেমন বিশ্বাসী ছিলেন না। একবার তিনি তার বান্ধবীদের সাথে কোচিং শেষ করে ওই বাঁশঝাড়ের পাশ দিয়েই বাড়ি ফিরছিলেন। হঠাৎ তার মনে হলো বাঁশঝাড়ের মধ্যে কেউ যেন তার পরিচিত গলায় ডাকতে লাগলো। কণ্ঠটা হুবহু তার মৃত মায়ের মতো। মিম, এই মিম। মিমাপা তখন থমকে দাঁড়ালেন। তিনি ডানে বামে তাকালেন। তার বান্ধবীরা তখন জিজ্ঞেস করলো, কি রে, কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? তখন মিমাপা কিছু বললেন না। ভাবলেন হয়তো তার মনের ভুল। একে তো মা মরা মেয়ে, তার উপর এত ডিপ্রেশন, এত চিন্তা। হয়তো মনের ভুলে কি শুনতে কি শুনেছেন। এসব ভেবে তিনি নিজেকে সান্ত্বনা দিলেন। কিন্তু তারপরও মনের ভিতর কেমন যেন একটা খসখস থেকে গেল। কারণ ডাকটা এত স্পষ্ট ছিল যে মনে হলো কেউ যেন তার কানের কাছে এসে কথা বলছিল। সমস্যা শুরু হলো সেই রাত থেকে। মিমাপার রুমটা ছিল পূর্ব দিকে। জানালার কাছে একটা হাজনা হেনা গাছ। রাতে কারেন্ট ছিল না, লোডশেডিং চলছিল। তিনি মোমবাতি জ্বালিয়ে আলো আধারিতে টেবিলে বসে পড়ছিলেন। হঠাৎ একটা গন্ধ এলো, যেটা ফুরফুরে বাতাসের গন্ধের সাথে মিশেছিল। কেমন যেন একটা ফটকা পচা, মানুষ পচা গন্ধ। মনে হচ্ছিল আশেপাশে কোনো নর্দমায় বা ড্রেনে কোনো প্রাণী মরে পড়ে আছে। উঠে গিয়ে জানালা বন্ধ করতে যাবেন, ঠিক তখনই ওখানে আবার সেই ডাক। জানালার উপাস থেকে একদম জানালার কাছে সেই আদর মাখা ডাক, মিম, এই মিম। কিন্তু এবার গলাটা ভাঙা। দরজাটা খোল মা, আমার যে কষ্ট হচ্ছে। আপনারা একটা বার চিন্তা করেন, একটা মেয়ে যে তার মাকে হারিয়েছে, তার জন্য এই বিষয়টা কত মানসিকভাবে প্রভাব ফেলতে পারে। মিমাপা কিন্তু ভয় পেলেন না। তিনি ভাবলেন হয়তো তার হ্যালুসিনেশনের সমস্যা হচ্ছে। তিনি নিজেকে বোঝালেন, এটা আমার অদ্ভুত মাইন্ডের খেলা। আমি আমার আম্মুকে মিস করছি, সেজন্য আমি এগুলো ভাবছি। তিনি কানে বালিশ চাপা দিয়ে শুয়ে রইল। কিন্তু সেই ডাক আর থামলো না। সারা রাত ধরে সেই একই ডাক কানের কাছে বাজতে লাগলো। মিমাপা তার বাবাকে কিছু জানালেন না। ভাবলেন এতে করে তার বাবা টেনশন করতে পারেন। হয়তো তার কোনো সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে। গ্রামের পরিবেশে চাইলে তো আর কোনো ভালো সাইকোলজিস্ট পাওয়া যায় না। পঞ্চমতম রাতের ব্যাপারটা আরো সিরিয়াস হলো। এবার শুধু শব্দ না, মিমাপা দেখলেন জানালার বাইরে একটা ছায়া, অনেকটা মানুষের মতো দেখতে, কিন্তু উচ্চতা অস্বাভাবিক। কেউ যেন কুঁজো হয়ে জানালার শিক ধরে দাঁড়িয়ে আছে। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার। ঝিঝি পোকার ডাক যেন মাথা ধরে দেয়। মিমাপা ভয়ে বিছানায় কুঁকড়ে রইলেন।
তিনি ভয়ে ঘামে ভিজে যাচ্ছিলেন। মিমাপা আয়তাল কুরসি পড়ার চেষ্টা করলেন, কিন্তু ভয়ে তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। মুখটা যেন কেউ আঠা দিয়ে আটকে দিয়েছে। ষষ্ঠতম রাতটা, এই রাতটাই ছিল আসল ঘটনা। যেদিন রাতে আকাশ ঘন কালো মেঘ ছেয়েছিল, টিপ টিপ বৃষ্টি পড়ছিল টিনের চালের উপর। বৃষ্টির আওয়াজে এমনিতেই অন্য কোনো আওয়াজ পাওয়া খুবই কঠিন। মিমাপা ঘুমানোর চেষ্টা করছিল। হঠাৎ বৃষ্টির শব্দ ঝাঁপিয়ে সেই ডাকটা আবার এলো, মিম, এই মিম। তবে এবার ডাকটা আগের দিনগুলোর মতো ফিসফিসে না, মনে হচ্ছিল কেউ গভীর কষ্টে আর্তনাদ করছে। মিম, মারে, আমায় বাঁচা, ওরা আমাকে মেরে ফেলছে, দরজাটা খুল না মা। বাইরে চিৎকার শুনে মিম আপার সব বিজ্ঞান, সব যুক্তি, সব লজিক ধুয়ে মুছে গেল। মিম আপার মনে হলো মা সত্যি সত্যি বাইরে বিপদে পড়েছে। মিম আপা নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। কিভাবে বিছানা থেকে নামলেন, তার শরীর কাঁপছিল, কিন্তু পা যেন নিজের ইচ্ছায় চলছিল। মনে হচ্ছিল কেউ যেন তাকে রিমোট দিয়ে কন্ট্রোল করছে। মিম আপা আস্তে আস্তে দরজাটা খুললেন। পুরনো দরজাটা খোলার সময় কেমন যেন একটা খসখস শব্দ হলো। বাইরে তখন হালকা বৃষ্টি। তিনি বারান্দায় এসে দাঁড়ালেন, উঠানের দিকে তাকালেন। কই, কেউ তো নেই এখানে। সেখানে শুধু হাজনা হেনা গাছের ফুলের গন্ধ আর সেই মানুষ পচা গন্ধের মিশ্রণে একটা ভয়ঙ্কর গন্ধ চারিদিকে ছড়িয়েছিল। তিনি আর সেখানে এক মিনিটও টিকতে পারলেন না। তিনি দ্রুত ডাকলেন, মা, ও মা, তুমি কোথায়? মনে হলো এটাই ছিল তার একটি বড় ভুল। এখান থেকে কোনো উত্তর এলো না, শুধু বাতাসের শো শো শব্দ। হঠাৎ তার মনে হলো বারান্দায় এক কোণে কে যেন অন্ধকারে আস্তে আস্তে কিছু একটা নড়ছে। অন্ধকারে চোখ সয়ে আস্তে তিনি দেখলেন মাটির সাথে মিশে আছে কিছু একটা। জিনিসটা মানুষও নয়, আবার পুরোপুরি সাপও নয়। মেঝের উপর দিয়ে ছেঁচড়ে ছেঁচড়ে আসছে, আর শরীর থেকে বেরোচ্ছে একটা হাড় ইম করা ধ্বনি। মিম আবার আর কিছুই মনে নেই। যখন তার জ্ঞান ফিরল তখন পরের দিন সকাল। তিনি আবিষ্কার করলেন নিজেকে নিজের পেটে শোয়া অবস্থায়। পাশে তার বাবা বসে আছেন, চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। মিম আপা উঠতে চাইলেন, কিন্তু পারলেন না। তার শরীর যেন অবশ হয়ে আছে। মনে হচ্ছিল শরীরের সব শক্তি কেউ যেন সিরিজ দিয়ে টেনে নিচ্ছে। বাবা বললেন, ওই রাতে মিম আপাকে বারান্দায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেছেন। সেদিন সকাল থেকেই শুরু হলো আসল সমস্যা। মিম আপার গায়ের রং, যেটা এমনিতেই বেশ উজ্জ্বল ছিল, সেটা কেমন যেন ফ্যাকাশে হতে শুরু করলো, একদম সাদা কাগজের মতো। তারপর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তার বাম পায়ের গোড়ালির ঠিক উপরে দুটি ছিদ্র দেখা গেল, যেখানে একদম সাপের দাঁতের মতো। এমন মনে হচ্ছিল যেন সেখানে সাপে কেটেছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো সেখানে কোনো ফুলে যাওয়া নেই, কোনো রক্তও নেই। শুধু জায়গাটা একদম বরফের মতো ঠান্ডা। সাধারণভাবে তার বাবা এটা সাপের কামড় ভেবে ভয় পেলেন। তিনি সাথে সাথে গ্রামের পল্লী চিকিৎসক, তারপর এমবিবিএস ডাক্তার সবাইকে দেখালেন। ব্লাড টেস্ট করালেন, হার্ট চেক করালেন, কিন্তু সব ঠিক আছে, একদম নর্মাল। ডাক্তাররা বললেন এটা কোনো পোকামাকড়ের কামড় হতে পারে, আর অজ্ঞান হওয়াটা অতিরিক্ত স্ট্রেসের ফলে হয়েছে। আমরা কিছু ভিটামিন আর আয়রন ট্যাবলেট দিচ্ছি, দ্রুত ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হলো না। মিম আপা দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যেতে লাগলেন।
উনি সারাদিন বিছানায় একদম লাশের মতো শুয়ে থাকতেন। চোখের নিচে কালি পড়ে গেল। আর রাতে রাতে তিনি আর ঘুমাতেন না, শুধু জানালার দিকে তাকিয়ে বিড়বিড় করতেন। মাঝে মাঝে তার বাবা দেখতেন মিম আপা ঘুমের মধ্যে অদ্ভুত ভঙ্গিতে শরীর পাকাচ্ছেন, যেটা সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। হাড় গোড় মটমট করার মতো শব্দ হতো। বাবা নিরুপায় হয়ে মাওলানা হাফিজ সাহেবের শরণাপন্ন হলেন। হাফিজ সাহেব মানুষটা অনেক জ্ঞানী। উনি মিম আপাকে দেখেই বললেন, এটা কোনো সায়েন্সের কেস নয়। তিনি বাবাকে বললেন, আমাকে আজকে এই মেয়েটার ঘরে থাকতে দিতে হবে, আমি নিজের চোখে কিছু দেখতে চাই। মুখলেস ভাই তখন চায়ের কাপটা নামিয়ে একটু নড়ে চড়ে বসলেন। তারপর বললেন, আসুন না মিয়া, হুজুরটা যেটা বলছে এটা কি করব? আমি ওনাদের কথাগুলোই আপনাদের বলে শোনাচ্ছি, বলছিলেন মাওলানা হাফিজ সাহেব। শোনো বাবা, আমি আমার জীবনে কোনো জিন পরীর আচর দেখিনি, কিন্তু সেই রাতে মিমাপার ঘরে আমি যা ফেস করলাম, যা দেখলাম, তা আমার এই অভিজ্ঞতার বিষয়টাকে নাড়িয়ে দিয়েছিল। এশার নামাজের পর আমি মিমাপার বাবার পারমিশন নিয়ে ওদের গেস্ট রুমে, মানে মিমাপার পাশের রুমে বসে অপেক্ষা করছিলাম। মাঝরাতে আমি মিমাপার ঘরে ঢুকলাম। মেয়েটা তখন গভীর ঘুমে, কিন্তু তার শ্বাস প্রশ্বাস ছিল অস্বাভাবিক রকমের ভারী। মনে হচ্ছিল তার বুকের উপর কেউ যেন পাথর চাপা দিয়ে রেখেছে। আমি আমার রুমের এক কোণে জায়নামাজ বিছিয়ে বসে পড়লাম, সাথে তসবি আর কিছু পড়া পানি। লোডশেডিং, কারেন্ট নেই, শুধু একটা হারিকেন জ্বলছে টিমটিম করে। মনে হলো জানালার শিকগুলো কেউ প্রচণ্ড শক্তি দিয়ে পাকানোর চেষ্টা করছে। ক্যাচ ক্যাচ শব্দ হতে লাগলো। আমি তখন সূরা পড়তে শুরু করলাম, কিন্তু আমার জিহ্বা ভারী হয়ে আসছিল। আমি ঠিক মতো পড়তে পারছিলাম না। হারিকেনের আলোটা হঠাৎ ধপ করে নিভে গেল, আবার জ্বলে উঠল। এবার আলোটার রং একটু পাল্টে গেল। সাধারণ হলুদ না, কেমন যেন নীলচে। সেই নীলচে আলোয় আমি দেখলাম জানালার কাছে কালো ধোঁয়ার মতো কিছু একটা রুমের ভেতর ঢুকছে। হঠাৎ ধীরে ধীরে আকার নিল। হাবিব সাহেব চশমাটা ঠিক করলেন। ভাবলাম এটা হয়তো আমার চোখের কোনো ভুল, কারণ এরকম বাস্তব জীবনে এরকম কোনো কিছুই প্রত্যাশিত নয়। ওই প্রাণীটা ছিল বিশাল। এর পেটের দিকটা ছিল অজগর সাপের মতো আর আশ্চর্য রকম মোটা। মেয়েদের সাথে একদম লেপ্টে আছে। আর কোমর থেকে নিচের অংশটুকু, আল্লাহ মাফ করুক, একদম মানুষের মতো, কিন্তু বিকৃত দুটি পা, যেগুলো অস্বাভাবিকভাবে লম্বা আর ফ্যাকাশে। হাঁটুর জয়েন্টগুলো উল্টো দিকে বাঁকানো। জিনিসটা পুজো যেন পায়ের দিকে ঝুঁকে আছে। আর উপরের অংশটুকু মানুষের মতো হলেও মুখটা মানুষের মতো নয়, আবার পুরোপুরি সাপের মতো নয়। তিনটা নাক আর হলুদ রঙের চোখ যেন জল জল করছে। আর সেই তিনটা নাক দিয়ে মিমাপার পায়ের কাছে থাকা ক্ষত থেকে চুপ চুপ করে রক্ত চুষছে। শব্দটা অনেকটা বাচ্চা ছেলের চকোলেট বা ললিপপ চষার মতো, কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর ছিল মিমাপার অবস্থা। উনি ব্যথায় কাতরাচ্ছিলেন। মনে হচ্ছিল তিনি কোনো একটা ঘোরের মধ্যে আছেন। ওনার ঠোঁটে একটা অদ্ভুত হাসি। আমি আর স্থির থাকতে পারলাম না। আমার হাতের তসবিহ শক্ত করে ধরে একটা চিৎকার করলাম, আল্লাহু আকবার। আমার আওয়াজে জিনিসটা থেমে গেল। ও ধীরে ধীরে মেঘলা পুতুলের মতো আমার দিকে ঘাড় ঘোরালো। ওর মুখে তাজা রক্ত লেগে আছে। ও আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। ওটা আর বিকৃত হাসিটা বলার মতো নয়।
এই হাসিটা দেখলে যে কারো রক্ত জমে যেতে বাধ্য। তারপর সে কথা বলল, কিন্তু আওয়াজটা যেন তার মুখ থেকে আসছিল না, মনে হচ্ছিল তার পেটের ভেতর থেকে আসছে, কিংবা বাতাসের সাথে ঘষা লেগে তৈরি হচ্ছে একটা ডাবল ভয়েস, যেন বাতাসের ইকো, যেন মনে হচ্ছে একসাথে অনেকগুলো সাপ পিস পিস করে কথা বলছে। সে আমার দিকে তাকিয়ে বলল, তুই তুই কেন এসেছিস? এই বুড়ো এখানে তোর কি কাজ? ওকে আমি অনেক বছর থেকে নজরে রেখেছি। ও আমার, ওর রক্তে শুধুমাত্র আমার অধিকার। আমি কাঁপতে কাঁপতে আয়তন কুচি পড়া শুরু করলাম। ও তখন মিমাপার পাটি ছেড়ে দিয়ে একটু পিছিয়ে গেলেন। যাওয়ার আগে তিনি আমার দিকে আঙুল তুলল, যেটা কোনো আঙুল নয়, পশুর মতো একটি থাবা, যেন আমাকে ইশারা করলো, আজ তুই বাঁচলি, কিন্তু ওকে আমি ছাড়বো না। ওর বংশের সর্বশেষ বিন্দু পর্যন্ত রক্ত আমি পান করব। এটা আমার কথা নয়, এটা আমার পাওনা, এটা আমার জেদ, আর এটা আমাকে পেতেই হবে। পূর্ব মুহূর্ত জানালার শিক দিয়ে মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেল। দেখে গেল মাংসের উৎকট বিশ্রী একটি গন্ধ, আর মেঝেতে কয়েক ফোঁটা লালচে রক্ত। মুখলেস ভাই আমার কথায় ফিরলেন। হুজুরের এই কথার পর তাকে আর কোনো প্রশ্ন করার সাহস পায়নি। হুজুরের এই ঘটনার পর বাবাকে সাফ সাফ কথা জানিয়ে দিয়েছিলাম, সত্যা এরকম রক্তের স্বাদ পেয়েছে, সে ফিরবে। বাবাকে জানিয়ে দিয়েছিলেন, ওকে পাঠিয়ে দিন, এই বাড়ি থেকে অনেক দূরে কোথাও ওকে পাঠিয়ে দিন। বাবা তাই করেছিলেন। মিমাপাকে ঢাকায় রেনু আপার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। সেখানে তিনি লেখাপড়া শেষ করেন, ইউনিভার্সিটি থেকে ডিগ্রি লাভ করেন, একটা কোম্পানিতে জব শুরু করলেন। এরপর বিয়ে, সংসার, স্বামীর ফুটফুটে মেয়েকে নিয়ে ওনার জীবনটা বেশ ভালোই কাটছিল। এর মধ্যে ওনার বাবা মারা যান। মৃত্যুর আগে বাবা একটি উইল করেন, যেন মেইন আপা তার কোনো দিন যেন এই গ্রামে না ফেরেন, এমনকি ভিটে মাটি বিক্রি করতেও যেন না আসে। বাবা জানতেন সেই সত্তা এখানে সেখানেই আছে, শিকারের অপেক্ষায়, কিন্তু নিয়তির লেখক কে আর পাল্টাতে পারে। 10 বছর পর মিমাপার স্বামীর ব্যবসায় বিরাট ধস নামে। ঋণের দায়ে তারা জর্জিত হয়ে যায়। পাওনাদারেরা দিন রাত হেজারাত করতে থাকে তাদের। বাধ্য হয়ে বাবার সেই নিষেধ অমান্য করে মিমাপা গ্রামের বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। তিনি হয়তো ভেবেছিলেন 10 বছর অনেক লম্বা সময়, সেই জিনিসটা হয়তো এদের এনে চলে গেছে অথবা মারা গিয়েছে। উনি তার মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে এলেন, আর আমি ওনার জমি মাপার উদ্দেশ্যে ওনার সাথেই গিয়েছিলাম। কিন্তু শিবাত ভাই, আমরা যখন বাড়ির ভিতর ঢুকলাম তখন মেয়ে মাপার আচরণ কেমন যেন চেঞ্জ হতে লাগলো। উনি বারবার বলছিলেন, মুখলেস ভাই, আপনি কি কোনো গন্ধ পাচ্ছেন? কিন্তু আমি সত্যি কোনো গন্ধ পাচ্ছিলাম না, শুধু পুরনো বাড়ির সাথে গন্ধ ছাড়া। মিমাবার চোখগুলো কেমন যেন অস্থির দেখাচ্ছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। আমরা কাজ প্রায় গুছিয়ে নিয়েছি। এমন সময় দেখলাম বাড়ির উঠানের এক কোণে বাঁশ ঝাড়ের নিচে মিম আপার মেয়েটি একাই দাঁড়িয়ে আছে, বাচ্চা মেয়ে। গ্রামের খোলামেলা পরিবেশ পেয়ে বেশ খুশি, কিন্তু হঠাৎ আমি খেয়াল করলাম মিম আপার সেই ছোট্ট মেয়েটি কার সাথে যেন কথা বলছে। আশেপাশে কেউ নেই, কিন্তু ও কারোর সাথে যেন হেসে হেসে কথা বলছে। আমি মিম আপার সেই ছোট মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কার সাথে কথা বলছো? ও স্বাভাবিক গলায় বলল, আঙ্কেল, ওই যে দাদু ভাই। দাদু ভাই বলছে,
আজ রাতে নাকি আমাদের উপর দিয়ে বড় একটা ধাওয়া যাচ্ছে। আমার গায়ের রক্ত হিম হয়ে গেল, কারণ আমি জানি মিম আপার সেই ছোট্ট মেয়ের দাদু অর্থাৎ মিম আপার বাবা মারা গেছেন প্রায় 6.5 বছর আগে। আমি মিম আপার সেই ছোট্ট মেয়েটির হাত ধরে টান দিলাম আর বললাম, চলো ভিতরে চলো। মিম আপার সেই ছোট্ট মেয়েটি যেতে চাইছিল না। ও বাজারের অন্ধকারের দিকে আঙুল দিয়ে বলল, আঙ্কেল, দাদুভাই রাগ করবে। দাদুভাইয়ের সাথে আরো একজন আছে, অনেক লম্বা, দেখতে সাপের মতো। ও আমাকে বলেছে ও আমার মায়ের বন্ধু। আমি মিম আপার ছোট্ট মেয়েটির হাত হেঁচকে টান মেরে বললাম, চলো ভেতরে চলো। মিম আপার ছোট্ট মেয়েটি আমার দিকে এমনভাবে তাকালো যেন আমাকে চিনতেই পারছে না। ওর চোখের মনি দুইটা কেমন যেন ঘোলাটে হয়ে গেল, অনেকটা মাছের চোখের মতো। ও আমাকে কোনো বাধা দিল না, পুতুলের মতো আমার সাথে ঘরে চলে গেল। আমি দৌড়ে দিয়ে মেইন ডোরটা বন্ধ করে দিলাম। লোহার খিল লাগানোর সময় খেয়াল করলাম আমার হাতে ঘামে পিচ্ছিল হয়ে আছে। বাইরে তখন সন্ধ্যার অন্ধকার, আর সেই সাথে শুরু হয়েছে বাতাসের শো শো শব্দ। মনে হচ্ছে প্রকৃতিও আজ আমাদের বিরুদ্ধে। মিমাপা সেখানে দাঁড়িয়েছিলেন। আমাকে আর তার মেয়েকে এভাবে ঢুকতে দেখে তিনি আতঙ্কিত হয়ে বললেন, কি হয়েছে? আপনারা দৌড়ে এলেন কেন? আর মেয়েকে ডাক দিয়ে বললেন, তুই এমন থাকছিস কেন? কি হয়েছে তোর? আমি কিছু বলার আগে মাওলানা হাফিজ সাহেব দৌড়াতে দৌড়াতে আমাদের বাড়িতে এসে ঢুকলেন। ওনার হাতে বড় একটা টর্চ লাইট আর কাঁধে একটা ঝোলা। উনি এসে বললেন, দরজা জানালা সব বন্ধ করে দাও, এক্ষুনি মেইন সুইচ অফ করে দাও, কারেন্ট রাখা যাবে না। ইলেকট্রিসিটির আলো বা কৃত্রিম আলো এদের শক্তি বাড়ায়। আমি বেশ অবাক হলাম, কিন্তু কোনো প্রশ্ন করার সাহস হলো না। হুজুরের এই ব্যাপারটা নিয়ে সন্দেহ হচ্ছিল, সে কি আসলে হুজুর ছিল? হুজুরের গলার টোনটা এমন ছিল, মনে হচ্ছিল উনি কোনো যুদ্ধক্ষেত্রের সেনাপতির দায়িত্ব পালন করছেন। আমি দৌড়ে গিয়ে বাসার মেইন সুইচ অফ করে দিলাম। পুরো বাড়ি অন্ধকারে ঢেকে গেল। হুজুর তার ঝোলা থেকে কয়েকটা মোমবাতি বের করে জ্বালালেন। মোমবাতির কাপা কাপা আলোয় আমাদের তিনজনের ছায়া দেওয়ালে নেচে উঠল। কিন্তু মিম আপার সেই ছোট্ট মেয়েটি বেশ চুপচাপ এক কোণে দেয়ালে বসে পড়ল। রাত বাড়ার সাথে সাথে বাইরে ঝড় শুরু হলো। টিনের চালে বৃষ্টির শব্দ যেন কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে। আমরা তিনজনই ড্রয়িং রুমে বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ রাত ঠিক 12টার দিকে বৃষ্টির শব্দের ভিতরে একটা ভেজা আওয়াজ আমার কানে এলো। দরজায় টোকা, ঠক ঠক ঠক, খুবই ধীরে, একটা ভারী শব্দ। মিম আবার চমকে উঠলেন। তিনি আমার দিকে তাকালেন। আমি ইশারায় ওনাকে চুপ থাকতে বললাম। এবার তিনি আর মায়ের গলায় নয়, এবার ডাকছেন একজন বয়স্ক পুরুষের গলায়, মিম আপার মৃত বাবার গলায়। মিম, ও মা, মিম, দরজাটা খোলো মা, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি যে ভিজে যাচ্ছি। দেখো, আমি তোমার জন্য চলে এসেছি মা। তোমার তো একা থাকতে বড্ড কষ্ট হয়। আমি তো বাবা, আমি তো বুঝি। দরজাটা খোলো না মা, একটিবার তোমার কাছে আসি। মিম আপা 2 হাত নিজের কান চেপে ধরলেন। ওনার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। উনি পিস পিস করে বললেন, এটা বাবা না, বাবা মারা গেছেন, এটা বাবা হতেই পারে না। কিন্তু তখনই উনি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, দরজার দিকে 1 পা বাড়লেন। তার গলায় সেই বাচ্চা সুলভ ভাবটা আর নেই। মিম আপার সেই ছোট্ট মেয়েটি বলল,
না, দাদু আমাকে ডাকছে, তুমি বুঝছো না? দাদু তো ভিজে যাচ্ছে, দরজাটা খুলে দাও না। হুজুর লাফিয়ে উঠে মিম আপার সেই ছোট্ট মেয়েটির সামনে দাঁড়ালেন। উনি পকেট থেকে একটা কালো সুতা বের করে মিম আপার সেই ছোট্ট মেয়েটির হাতে বাঁধতে লাগলেন। কিন্তু মিম আপার ছোট্ট মেয়ে, যে কিনা মাত্র 10 বছরের, সেই হুজুরকে ধাক্কা দিয়ে দূরে সরে ফেলে দিল। হুজুর ছিটকে গিয়ে সোফার উপর গিয়ে পড়লেন। আমি হতভম্ব হয়ে গেলাম। এত ছোট মেয়ে, এত ছোট্ট মেয়ে, একটা বাচ্চার শরীরে এত শক্তি কিভাবে এলো? মেয়েটি দরজার দিকে এগোচ্ছে। আমি দৌড়ে গিয়ে ওকে চেপে ধরলাম। ওর শরীর একদম বরফের মতো ঠান্ডা এবং শক্ত। মনে হচ্ছে আমি কোনো মানুষকে স্পর্শ করিনি, একটা পাথরের মূর্তি স্পর্শ করছি। ও আমার দিকে তাকালো, কিন্তু সেই চাহনি আমি আজও ভুলতে পারিনি। ওর চোখের মনি আর কালো নেই, একদম হলুদ হয়ে গেছে, আর মাঝে মাঝে সাপের মতো চেরা দাগ। সেই মুহূর্তে জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। হঠাৎ করে রুমের ভেতর দমকা হাওয়া ঢুকলো, আর সাথে সাথে এলো অসহ্য মানুষ পচা ফটকা পচা গন্ধ। এত বিশ্রী যে ওখানে এক মুহূর্ত টেকার মতো ছিল না। মোমবাতিগুলো সব নিভে গেল। আমরা সবাই অন্ধকারে দাঁড়িয়ে। হুজুরের হাতে টাকা টর্চটা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, আর তার আলোটা শুধু এদিক সেদিক ঘুরছে। সেই আলোতে আমি তাকে দেখলাম। দরজা ভাঙার দরকার হয়নি, জানালার ভাঙা অংশ দিয়েই কালো ধোঁয়ার মতো কিছু একটা কুণ্ডলি পাকিয়ে ঘরের ভিতর প্রবেশ করলো। মেঝেতে নামতেই সেটা আকার নিল। হুজুর যেটা বর্ণনা করেছিল সেটা তার থেকেও 1000 গুণ ভয়ানক। এর শরীর প্রায় 7 ফিটেরও বেশি লম্বা, কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারছে না, কুঁজো হয়ে আছে। গায়ের চামড়ার জায়গায় জায়গায় ফোড়ার মতো বিকৃত, সেখান থেকে বের হচ্ছে আঠালো রস। এর কোনো হাত নেই, হাতের জায়গা দুটি সাপের মতো লিকলিকে অংশ। এর মাথায় মানুষের মতো চুল বেরিয়েছে, আর সবচেয়ে ভয়ঙ্কর হলো এর মুখ। এর মুখের এক পাশ মানুষের মতো আর অন্য পাশ সাপের মতো আঁশযুক্ত। সেখান থেকে অনবরত ফেনা বের হচ্ছে, আর জীবগুলো বড় বড় করে ফনা তুলে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, এক মুহূর্তের জন্য ছবল দেবে। এমন সময় হুজুর সোজা হয়ে সোফা থেকে উঠে দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণীটা হুজুরের দিকে তাকালো। তার গলায় মানুষের ভাষা নেই। সে হুজুরের দিকে তাকিয়ে হিস হিস করে উঠল আর বলল, আল্লাহ তোকে বাঁচাতে পারবে না বুড়ো। আমি বলেছিলাম না, আমার কাজে বাধা দিতে আসবি না। এরপর তার শরীরের নিচের অংশ দিয়ে হুজুরকে একটা বাড়ি মারল। হুজুর ছিটকে গিয়ে দেওয়ালে গিয়ে বাড়ি খেল। হুজুর গড়িয়ে মাটিতে পড়ে গেলেন। রক্তে ওনার সাদা পাঞ্জাবি লাল হয়ে গেল। মিম আপা চিৎকার করে উঠলেন, ওকে দয়া করে মেরো না, আমাকে নাও, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও। প্রাণীটা এবার মিম আপার দিকে ফিরে তাকালো। সে ধীরে ধীরে মিম আপার দিকে এগিয়ে গেল। টর্চের আলো দেখতে পেলাম প্রাণীটার চোখগুলো যেন চলছে। মিম আপার কাছে এসে থেমে গেল, যেন কোনো কারণে থমকে গেছে। তারপর প্রাণীটা এমন একটা কথা বলল যেটা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। এটাই ছিল গোপন সত্য। এত বছর ধরে যা প্রায় আড়ালে ছিল, এটা মিম আপার মুখের সামনে এসে বলল, তোকে তোকে নিয়ে আমার কি লাভ? তুই তো উৎকৃষ্ট, তোর রক্ত তো এখন বিষাক্ত হয়ে গেছে। তোর বাবা সেই লোভী মানুষটা যে আমাকে কথা দিয়েছিল তার ব্যবসার উন্নতির জন্য, সে আমাকে তোকে দিতে চেয়েছিল, কিন্তু তুই পালিয়েছিলি। তোর বাবা তোর কথা রাখেনি। আর এই নিয়ম জানিস তো, সময় যত যায় সুদের হার তত বাড়ে। মেয়ে বাবা পাথর হয়ে গেলে
ওনার নিজের বাবা, ওনার নিজের বাবা শয়তানের কাছে তাকে বিক্রি করে দিয়েছিলেন। প্রাণীটা এবার মিম আপার সেই ছোট্ট মেয়ের দিকে তাকালো, যে ছোট্ট মেয়েটি দরজার কাছে এসে ভাবলেহীন দাঁড়িয়ে আছে। যেটা বলল, আসল পাওনা তো এখন ওর বিশুদ্ধ রক্ত, তৃতীয় প্রজন্মের তাজা প্রাণ। ও আমার সাথে যাবে, ও হবে আমার নতুন খোলস। ওর শরীরের ভিতরে আমি আবার নতুন করে জন্ম নেব। মিম আপা না বলে একটি জোরে চিৎকার করে তার মেয়ের দিকে দৌড় দিলেন। তিনি তাকে বাঁচাতে চাইলেন, কিন্তু প্রাণীটা তার সাপের মতো হাত দিয়ে মিম আপাকে একটা থাপ্পড় মেরে ফেলে দিলেন। মিম আপা ছিটকে গিয়ে আলমারিতে ধাক্কা খেলেন। কাঁচ ভাঙার শব্দ হলো। উনি মেঝেতে পড়ে রইল, শরীর দিয়ে রক্ত বের হচ্ছে। উনি জ্ঞান হারালেন না। মা তো সন্তানের বিপদ দেখে জ্ঞান হারানো পাপ মনে করে। আমি এক পাশে দাঁড়িয়ে কাঁদছিলাম, ভয়ে আমার শরীর ভিজে যাচ্ছিল। আমি নড়তে চাইছিলাম, কিন্তু আমার পা যেন মাটির সাথে মিশে আছে, পায়ে যেন শিকড় বেরিয়েছে। আমি দেখলাম প্রাণীটা ছোট্ট মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। মিমাবাসীর ছোট্ট মেয়েটা যেন ভয় পাচ্ছিল না, হিপনোটাইজড হয়ে আছে এরকম অবস্থা। প্রাণীটা ওর দিকে হাত বাড়িয়ে বলল, আয় মা, আয় আমার কোলে, তোর দাদু তোরই জন্য অপেক্ষা করছে। মিম আপার সেই ছোট্ট মেয়েটি হাত বাড়িয়ে দিল। প্রাণীটা মিম আপার দিকে সেই হাত বাড়িয়ে জড়িয়ে ধরলো। আর ঠিক তখনই সেই ছোট্ট মেয়েটার গলা থেকে একটা তীব্র আর্তনাদ বের হলো। এমন আর্তনাদ আমি আমার জীবনে কখনো শুনিনি। মনে হচ্ছিল জীবিত অবস্থায় ওর শরীর থেকে আত্মাটাকে যেন হ্যাচকা টান দিয়ে বের করে নেওয়া হচ্ছে। প্রাণীটা সেই মেয়েটির ঘাড়ে কামড় বসালো, রক্ত বের হতে লাগলো। মিম আপা মেঝেতে পড়ে আছেন। তিনি তার মেয়েকে ডাক দিতে চাইলেন, কিন্তু ওনার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। কয়েক সেকেন্ড, মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার, তারপর সব শান্ত। প্রাণীটা হঠাৎ মিম আপার সেই মেয়েটির নিথর দেহ ছেড়ে দিল, আর সেই দেহটা ধপাস করে মাটিতে পড়ল। ওর শরীর একদম সাদা, যেন রক্ত শূন্য। প্রাণীটা তখনও সেখানেই দাঁড়িয়ে, কিন্তু এবার ওটা যেন আরো বড়, আরো সতেজ। সে আমাদের দিকে তাকিয়ে শেষবারের মতো একটা বীভৎস হাসি দিল। এটা ছিল উল্লাসের হাসি, এটা ছিল আমাদের তাচ্ছিল্য করার হাসি। তারপর বলল, আজ রক্তের এই ঋণ শোধ হলো, কিন্তু মিম, তুই তো বেঁচে থাকবি। তুই দেখবি প্রতিদিন রাতে তুই তোর মেয়ের কান্না শুনবি। এটাই তোর শাস্তি, পালিয়ে যাওয়ার শাস্তি। বলতে বলতে ভাঙা জানালার সেই ফাঁক দিয়ে এক ধোয়ার কুণ্ডলী হয়ে সে বেরিয়ে গেল। ঝড় তখনও চলছে, কিন্তু ঘরের ভিতরে যে ঝড়টা এসেছিল সেটা আমাদের জীবনকে তছনছ করে দিয়ে গেছে। সকালবেলা গ্রামের লোকজন দরজা ভেঙে আমাদের উদ্ধার করলো। হুজুর বেঁচে ছিলেন, কিন্তু ওনার শরীরের নিচের অংশটা প্যারালাইজড হয়ে যায়। উনি আর কোনোদিন হাঁটতে পারবেন না। আর মিম আপা শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলেন, কিন্তু মানসিকভাবে উনি আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারলেন না। পুলিশ পোস্টমর্টেম করলো। রিপোর্টে বলল, বন্যপ্রাণীর আক্রমণ বা কোনো প্রাণীর কামড়ের কারণে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু। পুলিশ এই ঘটনাকে এইভাবে রেখে দিল। তারা কোনোদিন জানতে পারেনি সেই রাতে ওই ঘরে আমাদের সাথে আসলে কি ঘটেছিল। কিন্তু একটা প্রশ্ন এখানেই থেমে গেল, যদি সেই প্রাণীটা সত্যিই মিনাপার বাবার করা কোনো পূর্ণ চুক্তির পাওনা নিতে ফিরে এসেছে তাকে, তাহলে সেই চুক্তির শেষ উত্তরাধিকারী কি সত্যিই ওই ছোট্ট মেয়েটির মৃত্যুই শেষ হয়েছে, নাকি মিমাপার বংশের জন্য সেই ঋণের আরও কোনো অংশ এখনো বাকি আছে? তো
এই ছিল জীবনে একটি সত্য ঘটনা কিনা সেটা তাদের নিজেদের সাথে ঘটেছে বলে দাবি করেছে। তারা এটা আমাকে পাঠিয়েছে এবং সেটা যেভাবেই পাঠিয়েছে সেভাবেই আপনাদেরকে আমরা পড়িয়ে শুনেছি। আপনাদের সাথে যদি কোনো প্রকার কোনো এরকম বা অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে থাকে বা কোনো অস্বাভাবিক রহস্যময় কোনো প্রতিশ্রুতি বা কোনো জায়গা বা কোনো বিশেষ পুরনো কোনো জিনিসের প্রতি যদি কোনো ঘটনা থেকে থাকে, আপনারা আমাদের কাছে অবশ্যই পাঠাতে পারেন। পিন কমেন্টে অথবা ডিসক্রিপশানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনাদের ঘটনাগুলো পাঠাবেন এবং গল্পটি কেমন কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগে একটি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম প্রতিনিয়ত গল্প পেতে। তো ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।